হ্যালো, আমি সুস্মিতা বলছি। হ্যাঁ, ভালো আছেন তো? ওকে। আজকে আমি কিছু আমাদের মতন বয়স্ক মানুষদের উপরে কিছু কথা বলছি, যেটা তাদের জানা দরকার এবং কনফিডেন্স বাড়ানোর জন্য, তাদের মনোবল বাড়ানোর জন্যই আমি এই কথাটা বলছি। সেটা হলো, দাদা দিদিরা, আপনাদের বয়স হয়েছে এবং আপনারা ছেলে মেয়েদের বিয়ে শাদী দিয়ে তাদের ঘর সংসার পেতে দিয়েছেন এতটা পর্যন্ত, সন্তানকে জন্ম দেওয়ার পর থেকে। হ্যাঁ, কিন্তু যেই মুহূর্তে আপনার ঘরে ছেলের বউ চলে আসলো আর মেয়েকে বিয়ে দিয়ে দিলেন, তখনই আপনার ঘরে একটা বিশাল সমস্যা শুরু হতে থাকলো এবং সেটাতে আপনার মানসিক মানে অসুস্থতা বোধ করছেন এবং দুঃখ হচ্ছে এবং অত্যাধিক কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছেন। কিন্তু আপনারা কেন এতটা চিন্তিত হচ্ছেন? একদম চিন্তিত হবেন না। তার কারণটা হচ্ছে, ঘরে সব সংসারেই অশান্তি লেগে থাকে কম বেশি। যেটা মানানো যায় সেটা মানিয়ে চলবেন। মানানো না গেলে আপনাদের 65 থেকে 70-এর মধ্যে পা দিলেই আপনারা সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীতে মিলে আইনত এবং উকিল ডেকে সম্পত্তির উপর বিশাল বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন, যেটাতে আপনাদের ছেলেরা, মেয়েরা এবং কোনো রকম বিবাহিত ছেলে মেয়েরা যাতে কোনো রকম অধিকার না ফলাতে পারে এবং আপনাদেরকে কষ্টের সম্মুখীন হতে না পারে। তবে একটা কথা আপনাদের বারবার বলছি, যেই মুহূর্তে আপনাদের মানসিক কষ্টটা শুরু করবে, হ্যাঁ, তাদেরকে বিয়ে শাদী দেওয়ার পরে কষ্ট তো সব মানুষের হয় যারা মা হয় এবং বয়স হয়, কিন্তু সেটাকে আপনারা উজ্জে রেখে সবসময় আপনাদের চিন্তা করতে হবে বাকি শেষ জীবনটা আমরা কিভাবে আনন্দে ভালোভাবে কাটাবো। সবসময় সন্তানদের নিয়ে, আমার নিজের পরিবার নিয়ে সুখে থাকবো, শান্তিতে থাকবো, এটা কখনো চিন্তা করবেন না। এই চিন্তাটা কিন্তু বর্জন না করলে আপনাদের সারা জীবন কষ্ট ভোগ করতে হবে। আগেই বললাম, আইনতভাবে উকিল ডেকে আপনাদের সম্পত্তিটাকে ঠিকভাবে নিজেদের মুষ্টির মধ্যে রেখে দেবেন এবং লিকুইড মানি যেটা থাকবে যেটা আপনাদেরকে বেঁচে থাকতে সাহায্য করবে। এবং সেটা কিভাবে করবেন আমি বলছি। অনেক সময় আপনারা বাইরে বলে থাকেন, কষ্ট এতটাই হয়, প্রতিবেশীকে বলেন, আত্মীয় স্বজনকে বলেন যে সংসারে এই অশান্তি হয়েছে, সেই অশান্তি হয়েছে। হ্যাঁ, কেউ হয়তো বললো আপনার বউ ভালো না। না না না, বউ ভালো না বলছেন কেন? আমার ছেলেই ভালো না। আমার ছেলে যদি কন্ট্রোলে রাখতে পারতো বউকে, তাহলে এই পরিস্থিতি হতো না। এটা কিন্তু আমি এক ফোঁটাও বিশ্বাস করব না, কারণ আমি এতটা প্রত্যক্ষদর্শী। সেই হিসেবে আমি বাংলার যে এই পরিস্থিতি দাঁড়িয়েছে সেটাকে আমি বিশ্বাস করতে পারি না। কোনো কোনো ক্ষেত্রে ছেলেরা দায়ী হয়, কোনো কোনো ক্ষেত্রে মেয়েরা দায়ী হয়। আমি নিজের চোখে সেটা প্রত্যক্ষ করেছি। আপনার ছেলে চেষ্টা করা সত্ত্বেও যদি আপনার বউকে কন্ট্রোলে রাখতে না পারে, সেটা কিন্তু আপনার ছেলের দায় না। সে তো আর জানতো না যে তার বউ যে এরকম। বিয়ের সময় কেউ জানে না, ঘর সংসার করলেই একটা মানুষকে চেনা যায়। সে প্রচুর চেষ্টা করেছে কিন্তু তার বউকে কন্ট্রোলে রাখতে পারেনি। এমনকি তার বউ তার মা বাবাকেও মিথ্যে কথা বলে বলে তার নিজের জায়গাটাকে একদম স্থিতিশীল করে রেখেছে, যাতে নড়চড় না হয়। স্বামীকে ভয় দেখিয়ে মুষ্টির মধ্যে রেখে দিয়েছে, তার জায়গাটা যাতে নড়চড় না হয়। এবং সে যেটা করছে সেটা কি ঠিক? একেবারেই ঠিক না। এবং আমরা তার মা বাবাকেও সম্পূর্ণভাবে কিন্তু দোষ দিতে পারছি না। মা বাবা সন্তানের উপরে খুব দুর্বল থাকে, সবসময় বিশ্বাস করে যে তার সন্তানকে শ্বশুরবাড়ির লোকেরা কষ্ট দিচ্ছে। সবসময় কিন্তু তা না। আমাকে যদি কিছুদিন বা কিছু বছর যদি আমাকে শাক ডাল ভাত খাইয়ে রাখে, হ্যাঁ, তাদের বাড়ির যদি চলনটা ফলো করে যদি আমি কিছুদিন থাকতে পারি, এবং পরে আমি সেটাকে আস্তে আস্তে ধীরে ধীরে ঠিক করার চেষ্টা করব। কিন্তু সব সময় সব মুহূর্তে কিন্তু আমরা শ্বশুরবাড়িকে দোষ দিই, সেটা কিন্তু ঠিক না। হ্যাঁ, যাই হোক, মেয়েটির দোষ সম্পূর্ণ মাত্রায়। তার মা বাবার শিক্ষার হয়তো দোষ থাকতে পারে কিছুটা, বা মা বাবাকে মিথ্যে বলে বলে তাদের ব্রেন ওয়াশ করে সে নিজের জায়গাকে স্বামীর ঘরে স্বামীকে হাতে রেখে সে মুষ্টির মধ্যে রেখে দিয়েছে। সেটা কার দোষ? সেই মেয়েটি নিজে খারাপ, সে জন্মগত সে খারাপ। সবচেয়ে বড় কথা হলো কি জানেন,
আমরা কারোর রূপ নিয়ে কিন্তু নিন্দে চর্চা করতে পারি না, সবটাই ভগবানের দান, ভগবানের সৃষ্টি। মেয়েটির A to Z কিচ্ছু ভালো নেই। শুধু তা না, মেয়েটি ফোর্সলি তার বাবার মানে স্বামীর কাছে জোর করে এসছে, তাকে বলেছে তুমি কি আমায় বিয়ে করবে, ডেকে নিয়ে। ছেলেটি এত ইনোসেন্ট, সে হ্যাঁ বলেছে তার বাবার বিরোধিতা করে। ছেলেটির মা নেই, সে প্রত্যেক মুহূর্তে সে এত অত্যাচার করেছে মহিলাটি। তার শ্বশুরকে খেতে দেয়নি, খেতে দিত না, শ্বশুরকে খেতে দিত না। কারণটা কি? তাকে রাঁধতে হচ্ছে না, তার পয়সা খরচ করতে হচ্ছে না, শ্বশুরের ভিটেতে থাকছে, শ্বশুরের পয়সা খাচ্ছে, শ্বশুর রান্নার লোক রেখে দিয়েছে, লোক তাড়িয়ে দিয়েছে, ঠিকা কাজের লোক রেখেছে, তাকে তাড়িয়ে দিয়েছে, সে কিচ্ছু করতে দেবে না। কেন করতে দেবে না? এটা তার জন্মগত স্বভাব এবং দুষ্ট বুদ্ধি। যখন দেখেছে স্বামীকে ভয় দেখায়, স্বামীকে বেশি কিছু করলে আমি মা বাবার কাছে বলবো তুমি মারধর করছো, এটা আমি নিজে প্রত্যক্ষ করেছি। আপনি তাহলে কি করে বলবেন যে মেয়েটি এক কথায় বাদরের গলায় মুক্তোর মালা পড়েছে, সেই মেয়েটি এখন ধরাকে সরা বলে মনে করেছে? আলটিমেটলি শ্বশুর শাশুড়ি মানে শ্বশুর বাড়ির শ্বশুর আর বাঁচতে পারলো না, লুকিয়ে লুকিয়ে বাইরে গিয়ে দুটো কচুরি খেয়ে আসতো, দুপুরের খাবার খেতে দিত না, মেয়ের বাড়িতে চলে যেত, মেয়ের বাড়িতেও ঠিক খাবার জুটত না, অসম্ভব কষ্ট। অথচ সে কয়েক কোটি টাকার মালিক। সেই সম্পত্তি হাতড়ানোর জন্য মেয়ে জামাই আর এদিকে ছেলের বউ মিলে যা অত্যাচার করেছে, সে মানসিক অত্যাচারে আলটিমেটলি সে মৃত্যু হলো। এত মানসিক চাপাতে মানুষ বাঁচতে পারে না, এইটা আমি পশ্চিমবাংলাতে 90% ঘরে দেখে আসছি। এই শেষ জীবনে মানে সন্তানরা অর্থর লোভেতে এবং সম্পত্তির লোভেতে মা বাবার উপরে যে অত্যাচারটা করে, এবং সেইটার মধ্যে সম্পূর্ণ দায়ী আমি মেয়েদেরকে বলবো, অর্থাৎ ছেলের বউকে। তারা তাদের মা বাবাকে দিয়ে চিন্তা করে না, স্বামীর মা বাবাকে। যাই হোক, সে তো মারা গেল, তার 3 মাস আগে তার বাবা অসুস্থ হয়ে পড়লো। ওই মেয়ের চিন্তা করতে করতে সবটা সত্যি ভাবতো, কিন্তু তার না, তার স্বামী রোজগার বন্ধ করে দিয়েছে এবং তার শাশুড়ি তার জন্য দায়ী। প্রতি মুহূর্তে তাকে, এত ইনোসেন্ট ছেলে তো যা বলে সেটাই বিশ্বাস করে, সে 20 বার চাকরি ছেড়েছে ধরেছে। এখন তার বাবা, ছেলের বাবা বলছে যে এরকম যদি করে তাহলে সে কি করে সংসার চালাবে, আমি কতটা টানবো। এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনারা কখনো সবসময় বলবেন না আপনার ছেলে দায়ী। আমি সম্পূর্ণভাবে মেয়েদেরকে দায়ী করব। একটা পরিবার সুস্থ হয়ে ওঠে সম্পূর্ণ মেয়েদের উপরে। এমনকি যদি স্বামী খারাপও হয় আর স্ত্রী যদি সত্যি ভালো, ন্যায়সঙ্গত হয়, বিবেক সম্পন্ন হয়, তাহলে তার দ্বারা অন্তত পক্ষে 50% একটা স্বামী ভালো হয়ে যায়। যাই হোক, আমি আপনাদের যেগুলো বললাম হয়তো আপনাদের জীবনে অনেকের ক্ষেত্রে এটা ঘটনা, কিন্তু আপনারা একদম নড়চড় করবেন না। যেই মুহূর্তে অশান্তির সূত্রপাত হবে, সঙ্গে সঙ্গে উকিল ডেকে আইনত আপনার নিজেদের সম্পত্তি নিজেদের কবজায় রেখে ঘর বিক্রি করে বা ঘর যেটা যাই করুন সেটা আপনাদের অভিমত, আপনাদের চিন্তা, কিন্তু নিজেদের পেটকে কষ্ট দিয়ে সন্তানদের এক ফোঁটা করবেন না। কেননা তারা ইয়াং, তারা খেতে পারবে, তারা একবেলা খেয়ে আরেকবেলা না খেয়ে থাকতে পারবে, কিন্তু আপনারা যেই জায়গায় পৌঁছিয়েছেন সেটা আপনাদের পক্ষে সম্ভব না। সেই জন্য আগে আপনারা অর্থটাকে বা পুঁজিটাকে ধরে রাখবেন, রেখে আপনারা বাড়ি ছেড়ে আপনারা ওল্ড এজ হোমে যান। লোকের ধারণা ওল্ড এজ হোম খুব বাজে, সন্তানরা দেখে না বলে, হ্যাঁ কিছুটা সত্যি অবশ্যই, আবার কিছুটা সত্যও না। প্রচুর আছে ওল্ড এজ হোমে চলে যায়। আমিও তো চাইছি যে আমি ওল্ড এজ হোমে যাব, আর মানে কর্মজীবন বা এই বয়সে
পরিশ্রম করে খাওয়ার মতন আর চিন্তা বা মানসিকতা আর আমার নেই। সেই জন্য মনে হয় ওল্ড এজ হোমে আমরা দুইজনেই স্বামী স্ত্রীতে যদি আলাদা থাকি, আমার মনে হয় অনেকটা রিলিফ পাবো এবং আনন্দে কাটাতে পারবো। এই সময়টা একাকিত্বটা বেড়ে যায়, সেক্ষেত্রে ওল্ড এজ হোম আপনাদেরকে অনেকটা সাহায্য করবে। আমার অনুরোধ, আপনারা এইভাবে জীবনযাপন করুন। কারণ আত্মীয় স্বজনও আপন না, প্রতিবেশীও আপন না, সন্তান তো আপনারা দেখছেনই পরিবারে কি পরিস্থিতি তৈরি করে। কেউ আপনাকে খাওয়াতে আসবে না, তাহলে আপনি কি রাস্তা ধরবেন? আপনি মরে যাবেন? কিসের জন্য মরবেন? কার জন্য মরবেন? কেন মরবেন? আপনার পুঁজি দিয়ে আপনি নিজেকে বাঁচিয়ে রাখুন, আপনার পুঁজি দিয়ে আপনি নিজেকে আনন্দে রাখুন। একমাত্র রাস্তা আপনার ওল্ড এজ হোম। এই ওল্ড এজ হোম যারা খুলেছে তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে থেকে আপনি আপনার রাস্তাটাকে তৈরি করুন। সবটাই আইনত উকিল ধরে করবেন। নমস্কার, ভালো থাকবেন।